লার্নমেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই বা ইংরেজিটা শুদ্ধভাবে লিখতে চাই তাদের জন্যে আজকের ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। কারণ আমরা আমাদের কথাবার্তায় বা আমাদের লেখার মধ্যে আমরা যেসব সেন্টেন্স ব্যবহার করে থাকি তার সমস্ত ধরনের সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় তা আজকের ক্লাসে আমরা শিখব। আজকের ক্লাসে আমরা দেখব সেই সব সেন্টেন্সগুলো সূত্রের সাহায্যে কিভাবে খুব সহজেই আমরা ইংরেজিতে লিখতে পারি বা ইংরেজিতে বলতে পারি। আমরা আমাদের কথাবার্তায় বা আমাদের লেখার মধ্যে যেসব সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি সেই সমস্ত ধরনের সেন্টেন্সকে যদি আমরা ভাগ করি তাহলে দেখব যে আমরা মাত্র 5 ধরনের সেন্টেন্স বলে থাকি বা লিখে থাকি। আমরা যত ধরনের কথা বলি বা যত ধরনের সেন্টেন্স আমরা আমাদের লেখার মাধ্যমে ব্যবহার করি সেই সমস্ত ধরনের সেন্টেন্সকে এই 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমত আমরা সেন্টেন্স ব্যবহার করে থাকি কোনো কিছুর বর্ণনা করতে বা কোনো কিছুর সম্বন্ধে বলতে। আমরা আমাদের কথাবার্তার বা আমাদের লেখার 80% সেন্টেন্স আমরা কোনো কিছুর বর্ণনা করতে বা কোনো কিছুর সম্বন্ধে বলতে ব্যবহার করে থাকি। যেমন আমি বললাম যে আমি লাল জামা পরে আছি, তাহলে আমি কোনো কিছুর সম্বন্ধে বলছি। সে আজ স্কুলে যায়নি, আমরা একটা কিছুর বর্ণনা দিচ্ছি। তার আজকে রান্নাটা ভালো লাগেনি, কিছুর সম্বন্ধে আমরা বলছি। সে একটি দামি মোবাইল কিনেছে, আমরা একটা কিছুর বর্ণনা দিচ্ছি। আমরা আমাদের কথাবার্তার প্রায় 80% সেন্টেন্স আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা কোনো কিছুর বর্ণনা করতে বা কোনো কিছুর সম্বন্ধে বলতে আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনামূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো কিছুর বর্ণনা করি বা কোনো কিছুর সম্বন্ধে বলি, কোনো কিছুর সম্বন্ধে তথ্য প্রদান করি, সেই সেন্টেন্সগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের কথাবার্তার 80%-এরও বেশি কথা আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সে বলে থাকি। এছাড়াও আমরা আরও এক ধরনের বাক্য ইউজ করে থাকি, সেটি হচ্ছে প্রশ্ন করতে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। আমরা প্রশ্ন করি, তুমি কোথায় যাচ্ছ, তোমার নাম কি, তুমি কি কাল এখানে এসেছিলে, সে কি আজ এখানে আসবে, তার কি ভালো লাগছে না। তো এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি। তো আমরা যে সেন্টেন্সগুলো প্রশ্ন করার জন্য ব্যবহার করে থাকি সেই সেন্টেন্সগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা আদেশ করতে বা অনুরোধ করতে বা কোনো উপদেশ দিতে এক ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। আমরা আদেশ করি, শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, তুমি এখানে আসবে না, একটা আদেশ দেওয়া হচ্ছে। আবার আমরা অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, তুমি কি আমাকে কলমটি দিতে পারো। তো এই ধরনের সেন্টেন্স আমরা অনুরোধ করার জন্য ব্যবহার করে থাকি। আবার আমরা কিছু সেন্টেন্স উপদেশ দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। যেমন বাবা মাকে শ্রদ্ধা করো, শিক্ষকের কথা শুনে চলো। তো এই ধরনের উপদেশ আমরা দিয়ে থাকি। তো এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার করে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্স। এছাড়াও কোনো ইচ্ছা বোঝাতে বা কোনো প্রার্থনা বোঝাতে আমরা এক ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। আমাদের রাজা দীর্ঘজীবী হোক, মে আওয়ার কিং লিভ লং। তো এই ধরনের সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা বোঝাতে বা প্রার্থনা বোঝাতে আমরা অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার করে থাকি। এছাড়াও বিস্ময় প্রকাশ করতে, আমাদের কোনো সাডেন এক্সপ্রেশন প্রকাশ করতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকি। বিস্ময় প্রকাশ করতে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন ওহ হোয়াট এ বিউটিফুল সিন, বাহ কি সুন্দর দৃশ্য।
হায় লোকটি আর বেঁচে নেই, অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা খেলাটায় জিতেছি। তো এই ধরনের সেন্টেন্স আমরা যখন ব্যবহার করি তখন সেই সেন্টেন্সগুলোকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। বিস্ময় প্রকাশ করতে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ব্যবহার করে থাকি। এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এখন আমরা দেখব কিভাবে সূত্রের সাহায্যে এই সমস্ত ধরনের সেন্টেন্স, আমরা আমাদের কথাবার্তায় যত ধরনের সেন্টেন্স ইউজ করে থাকি, এই সমস্ত ধরনের সেন্টেন্স কিভাবে আমরা গঠন করতে পারি। তবে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে গেলে, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে প্র্যাকটিস। আমি বারবার বলে আসছি যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠবে। তাই যত পারো নিজেরা প্র্যাকটিস করো, বন্ধুদের সঙ্গে প্র্যাকটিস করো, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, ফ্যামিলিতে যদি কোনো মেম্বার থাকে তাদের সঙ্গে প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস করতে থাকো। যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠবে। তাই প্র্যাকটিস করতে থাকো। এখন আমরা দেখব কিভাবে সূত্রের সাহায্যে এই সমস্ত ধরনের সেন্টেন্সগুলো গঠন করা যায়। তাহলে কোনো কিছুর বর্ণনা করতে বা কোনো কিছুর সম্বন্ধে বলতে আমরা বর্ণনামূলক বাক্য ব্যবহার করে থাকি। তো এই বাক্যের গঠনটা কি? এর একটা খুব সহজ সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট। এবার অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অবজেক্ট থেকেও এরপরে কোনো এক্সট্রা পার্ট থাকতে পারে, অথবা অবজেক্ট না থেকেও সেই এক্সট্রা পার্টটা কিন্তু থাকতে পারে। আমরা সেন্টেন্স করার সময় এটা দেখব। তো প্রথমত সূত্রটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসবে। তো সাবজেক্ট কারা হতে পারে? সাধারণত সাবজেক্ট কারা হয়? আমরা জানি সাবজেক্ট হয়ে থাকে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অথবা জিরান্ড হতে পারে, অথবা ইনফাইনিটিভ হতে পারে। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে, হয় সেটা নাউন হবে, না হয় প্রোনাউন, না হয় জিরান্ড, না হয় ইনফাইনিটিভ। এর বাইরে কিন্তু সাবজেক্ট হবে না। এবার আসি ভার্ব। ভার্ব কারা হতে পারে? একটা সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই ওয়ার্ডটি হচ্ছে ভার্ব। এবার ভার্ব হিসেবে আমরা মেইন ভার্বের ব্যবহার করতে পারি। যখন প্রয়োজন হবে শুধু মেইন ভার্ব ব্যবহার হবে। আবার কখনো কখনো এই মেইন ভার্বকে হেল্প করার জন্যে অন্য একটি ভার্ব ইউজ হতে পারে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। কখনো কখনো শুধু মেইন ভার্বও ব্যবহার হতে পারে, আবার কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব দুটোই ব্যবহার হতে পারে। কখন হতে পারে? আমরা যখন একটা বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করব তখন আমরা দেখব। এরপর রয়েছে অবজেক্ট। একটা সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। অবজেক্ট না থেকে একটা কমপ্লিমেন্ট দিয়ে সেন্টেন্সটি শেষ হতে পারে, আবার অবজেক্ট থাকার পরেও কমপ্লিমেন্ট থাকতে পারে, আবার শুধু অবজেক্টও থাকতে পারে। তাহলে এবার আমরা উদাহরণের সাহায্যে বুঝে নিচ্ছি যে কিভাবে এই সূত্রটি ব্যবহার করে আমরা আমাদের কথাবার্তার 80% সেন্টেন্সকে কিভাবে গঠন করতে পারি। দেখো, প্রথম সেন্টেন্স আমি বলেছি আমি একটি বই পড়ি। তো এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে যে একটা সেন্টেন্সে কাজ করে বা একটা সেন্টেন্স যার সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে এখানে বলছে আমি একটি বই পড়ি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে আমরা সূত্র অনুযায়ী আই লিখলাম সাবজেক্ট। এরপর আমরা ভার্ব লিখব। ভার্ব কোনটা? আমি একটি বই পড়ি, এই পড়াটা হচ্ছে ভার্ব, পড়ার দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমি একটি বই পড়ি, এবার এই পড়ির ইংরেজি হচ্ছে রিড। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখলাম রিড। আই রিড
এবার একটি বই, আই রিড একটি বই, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই রিড এ বুক। দেখো একদম সূত্র অনুযায়ী ম্যাচ হয়ে গেল। আই সাবজেক্ট, রিড ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। এবার পরের সেন্টেন্সটা দেখো, বলেছে সে একটি বই পড়ে। এখানে ছিল আমি একটি বই পড়ি, এখানে সে একটি বই পড়ে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, এবার পরে হচ্ছে রিড একটি বই, এ বুক। হি রিড এ বুক। সেন্টেন্সটা কি হলো? এই সেন্টেন্সটা কিন্তু হলো না। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে। এক্ষেত্রে হবে হি রিডস এ বুক, হি রিডস এ বুক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হয়। তাহলে সে একটি বই পড়ে, হি রিডস এ বুক। এবার রিতা একটি বই পড়ছে, রিতা একটি বই পড়ছে, রিতা একটি বই পড়ছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট আমরা লিখলাম রিতা, এবার ভার্ব পড়া, পড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্সের ক্লাসে দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্টের পরে ইজ অথবা অ্যাম অথবা আর বসে। তাহলে যেহেতু রিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইজ বসছে। রিতা ইজ রিডিং এ বুক। অবজেক্ট হচ্ছে এ বুক। রিতা ইজ রিডিং এ বুক। সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, অবজেক্ট বসেছে। রিতা ইজ রিডিং এ বুক। এবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা লিখেছি, তাহলে সাবজেক্ট বসলো। এবার ভার্বের সঙ্গে কিন্তু শুধু একটা ভার্ব হলো না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং এর সঙ্গে একটা অক্সিলিয়ারি ভার্বও বসেছে। তাহলে এই জ্ঞানটা, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে কোথায় অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে, কোথায় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, কখনো আবার অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? তো এটা বুঝতে আমাদের টেন্স শিখতে হবে। টেন্স সম্বন্ধে আমি অলরেডি সব ধরনের টেন্সের 12টি ক্লাস করে রেখেছি। তোমরা আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবে এবং ডেসক্রিপশনেও তার লিঙ্ক থাকবে। তোমরা সব ধরনের টেন্স সম্বন্ধে একটু জ্ঞান নিয়ে নেবে, তাহলে তোমরা কিন্তু যে কোনো ধরনের সেন্টেন্স খুব সহজেই গঠন করতে পারবে। এবার এই 3টা সেন্টেন্স আমরা দেখলাম, এই 3টা সেন্টেন্স খুব সহজ 3টি সেন্টেন্স ছিল। এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমরা কিভাবে করব? নেগেটিভ সেন্টেন্সের উপর অলরেডি আমি একটা ক্লাস করে রেখেছি, ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, তোমরা একবার চেক আউট করে নেবে। তবে এখানে কিভাবে সেই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হয় সেটাও আমি বলে দেব। দেখো, আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। এবার যদি এখানে থাকতো আমি একটি বই পড়ি না, যদি এরকমটা থাকতো আমি একটি বই পড়ি না, তাহলে আমরা কিভাবে করতাম? মনে রাখবে, যদি সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো এই সব অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, তাহলে আমরা ডু ভার্বের ইউজ করব, ডু, এবং তারপরে লিখব নট। তাহলে আমি একটি বই পড়ি না, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা করব আই ডু নট রিড এ বুক। আমি একটি বই পড়ি না, আই ডু নট রিড এ বুক। তো একই রকমভাবে সে একটি বই পড়ে না, তো এটাকে আমরা কিভাবে করব? দেখো, এখানে ছিল হি রিডস এ বুক। যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত থাকে, তাহলে সেই এস বা ইএসটাকে আমরা উঠিয়ে দেব, তার বদলে আমরা লিখব ডাস। হি ডাস, তারপর লিখব নট। তাহলে হি ডাজ নট রিড এ বুক। সে একটি বই পড়ে না, হি ডাজ নট রিড এ বুক। অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ডাজ ইউজ করব।
হি ডাজ নট রিড এ বুক। এবার এই সেন্টেন্সটা দেখো, রিতা একটি বই পড়ছে। এবার রিতা একটি বই পড়ছে না যদি আমরা এটা এভাবে লিখি, তাহলে এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব রয়েছে ইজ, তাহলে আমরা ইজের পর নট ইউজ করব। রিতা ইজ নট রিডিং এ বুক। তাহলে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বের পর আমরা নট ইউজ করব। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু ভার্ব ইউজ করব। এক্ষেত্রে যদি পাস্ট টেন্স থাকতো তাহলে আমরা ডিড লিখতাম। যদি থাকতো আমি বইটি পড়িনি তাহলে আমরা লিখতাম আই ডিডন্ট রিড দ্য বুক, আমি বইটি পড়িনি। এবার এই তিনটা সেন্টেন্স আমরা দেখলাম, এই তিনটা সেন্টেন্স খুব সহজ তিনটি সেন্টেন্স ছিল। এবার আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স দেখছি। তাহলে দেখো, সে কাজটি করেছে। সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সে কাজটি করেছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী কীভাবে করব? এখানে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হি। এবার হি এর সঙ্গে অক্সিলিয়ারি ভার্ব হয় হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র অনুযায়ী সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে হি হ্যাজ কাজটি করেছে, তাহলে হি হ্যাজ ডান। এবার অবজেক্টটা হচ্ছে কাজটি, দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এবার আমি ফুলগুলো তুলিনি, এটিও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স। আমি ফুলগুলো তুলিনি। তাহলে যদি বলা হতো আমি ফুলগুলো তুলেছি, তখন আমি লিখতাম আই হ্যাভ প্লাকড দ্য ফ্লাওয়ার্স। কিন্তু যেহেতু নেগেটিভ সেন্টেন্স, অক্সিলিয়ারি ভার্বের পর শুধু আমরা একটা নট বসাবো। তাহলে আমরা কি লিখব? আই সাবজেক্ট লেখা হলো, এরপর হ্যাভ, এবার নট। আই হ্যাভ নট। এবার ভার্বের থার্ড ফর্ম প্লাকড। আই হ্যাভ নট প্লাকড দ্য ফ্লাওয়ার্স। আই হ্যাভ নট প্লাকড দ্য ফ্লাওয়ার্স, আমি ফুলগুলো তুলিনি। তাহলে সাবজেক্ট আই, এবার ভার্ব হিসেবে অক্সিলিয়ারি ভার্ব ইউজ হচ্ছে এবং মেইন ভার্ব ইউজ হচ্ছে। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নট হলো, তারপর অবজেক্ট দ্য ফ্লাওয়ার্স। এবার পরের সেন্টেন্সটা দেখো, গত মাসে তারা তাজমহল দেখতে গিয়েছিল। গত মাসে তারা তাজমহল দেখতে গিয়েছিল। তাহলে সাবজেক্ট হচ্ছে তারা। এবার এখানে গত মাসে রয়েছে। এবার এই গত মাসে মানে হচ্ছে লাস্ট মান্থ। এই লাস্ট মান্থকে আমরা সেন্টেন্সের শুরুতেও বসাতে পারি, আবার শেষেও বসাতে পারি। তো এক্ষেত্রে আমরা শুরুতে বসাচ্ছি, কারণ এখানে শুরুতে বসালেই ভালো শোনা যাচ্ছে। তাহলে আমরা লিখছি লাস্ট মান্থ। এবার সাবজেক্ট তারা, দে। এবার সাবজেক্টের পর ভার্ব বসাতে হবে। ভার্বকে গিয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো, গো, ওয়েন্ট, গন। তাহলে আমরা এক্ষেত্রে বসাবো ওয়েন্ট। তাহলে লাস্ট মান্থ দে ওয়েন্ট, তারা গিয়েছিল। এবার অবজেক্টকে, এক্ষেত্রে কিন্তু অবজেক্ট নেই, এক্ষেত্রে একটা ইনফাইনিটিভ রয়েছে, তাজমহল দেখতে গিয়েছিল। তাহলে লাস্ট মান্থ দে ওয়েন্ট টু সি দ্য তাজমহল। লাস্ট মান্থ দে ওয়েন্ট টু সি দ্য তাজমহল। দেখো, সাবজেক্ট ভার্ব। এবার এই অংশটা কিন্তু ইনফাইনিটিভ, টু সি দ্য তাজমহল, তাজমহল দেখতে। সাবজেক্ট ভার্ব, আমি এখানে অবজেক্ট লিখেছি, অথবা আদার্স একটা পার্ট হতে পারে, সেক্ষেত্রে ইনফাইনিটিভ হতে পারে বা কোনো কমপ্লিমেন্ট হতে পারে। তো এক্ষেত্রে টু সি ইনফাইনিটিভ ইউজ হয়েছে এবং সম্পূর্ণটা একটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। লাস্ট মান্থ, গত মাসে, দে ওয়েন্ট, তারা গিয়েছিল টু সি দ্য তাজমহল, তাজমহল দেখতে। তাহলে এই অংশটা বোঝা গেল। এবার আমরা একই সূত্র মেনে আরও কিছু সেন্টেন্স দেখব, যাতে করে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমরা আমাদের 80% কথাই বলে থাকি, সেগুলো যেন ক্লিয়ারভাবে বোঝা যায়। দেখো, বিদ্যুৎ নদীতে সাঁতার কাটছিল। তাহলে সাবজেক্টকে এখানে বিদ্যুৎ,
ভার্ব হচ্ছে সাঁতার কাটা, সাঁতার কাটছিল। কোন টেন্সে রয়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটা হচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা লিখছি বিদ্যুৎ সাবজেক্ট, বিদ্যুৎ এবার সাঁতার কাটছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সূত্র অনুযায়ী ওয়াজ, বিদ্যুৎ ওয়াজ সুইমিং। বিদ্যুৎ ওয়াজ সুইমিং কোথায়? নদীতে। তাহলে বিদ্যুৎ ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। বিদ্যুৎ ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। এবার দেখো এখানে সাবজেক্ট রয়েছে বিদ্যুৎ, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, এর সঙ্গে মেন ভার্ব ইউজ হয়েছে, তাহলে সাবজেক্ট ভার্বের পার্ট কমপ্লিট হলো। এবার অবজেক্ট, এখানেও কিন্তু অবজেক্ট নেই, এখানে একটা কমপ্লিমেন্ট রয়েছে নদীতে, প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। তাহলে বিদ্যুৎ ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটছে, অবজেক্ট কিন্তু নেই। তো এই ধরনের সেন্টেন্সও কিন্তু আমাদের কথাবার্তায় আমরা প্রচুর ইউজ করে থাকি। পরের সেন্টেন্স, বাবা আসার পূর্বেই আমি বাড়ি পৌঁছেছিলাম। দেখো বাবা আসার পূর্বেই আমি বাড়ি পৌঁছেছিলাম, তো এই ধরনের কথা আমরা প্রায় বলে থাকি। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে করব? এই সেন্টেন্সটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, বাবা আসার পূর্বেই আমি বাড়ি পৌঁছেছিলাম। তো এই ধরনের সেন্টেন্স যখন আমরা করব, এক্ষেত্রে দেখো দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে বাবা আসা, আরেকটি হচ্ছে আমি বাড়ি পৌঁছেছিলাম। তো দুটো সেন্টেন্স, এবার এই দুটো সেন্টেন্সের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেই কাজটাকে আমরা আগে লিখব। তাহলে আমি বাড়ি পৌঁছেছিলাম, তাহলে আই, এবার যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র ইউজ করব, আই হ্যাড রিচড হোম, আই হ্যাড রিচড হোম। এবার বিফোর ফাদার খেম, এবার যে কাজটা পরে হয়েছে সেই অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের সূত্র হবে। তাহলে এক্ষেত্রে দেখো সাবজেক্ট, তারপর হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তাহলে ভার্বের পার্ট কমপ্লিট হচ্ছে। আই হ্যাড রিচড কোথায়? হোম, বাড়িতে। এবার বিফোর, এবার পরের সেন্টেন্সটা সাবজেক্ট ফাদার, তারপর ভার্ব খেম, সাবজেক্ট ভার্ব। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু সেম সূত্রটা ইউজ হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্ব হিসেবে মেন ভার্ব ইউজ হচ্ছে, আবার কখনো কখনো মেন ভার্বের সঙ্গে অক্সিলিয়ারি ভার্বও ইউজ হচ্ছে। এক্ষেত্রে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্ব, এক্ষেত্রে সাবজেক্ট এবং মেন ভার্ব। পরের সেন্টেন্সটা দেখছি, আমি কাজটি করব না, ফিউচার টেন্স, আমি কাজটি করব না। তাহলে আই, এবার আয়ের সঙ্গে শ্যাল হয়, আমরা উইলও লিখতে পারি, আই শ্যাল। এবার নট, অক্সিলিয়ারি ভার্বের পর নট বসলো, কেন? এটা নেগেটিভ সেন্টেন্স। আই শ্যাল নট, এবার ভার্ব ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না। এবার এখানে আমরা সেম সূত্র ইউজ করে কিছু বড় বড় সেন্টেন্স তৈরি করব। দেখো আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে রাহুল এবং রাতুল রাস্তার ধারে ঝগড়া করছে। অনেকটা বড় সেন্টেন্স, কিন্তু ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, এই সূত্রটা ইউজ করেই আমরা সেন্টেন্সটাকে করব। তো এক্ষেত্রে লক্ষ্য করার বিষয়, এখানে কটা পার্ট রয়েছে। দেখো আমি যখন বাজারে যাচ্ছিলাম, এটা একটা পার্ট। আমি দেখলাম, এটা একটা পার্ট। রাহুল এবং রাতুল রাস্তার ধারে ঝগড়া করছে, এটা একটা পার্ট। অর্থাৎ এই সেন্টেন্সটিতে তিনটি পার্ট রয়েছে, অর্থাৎ তিনটি ছোট ছোট সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করে সেন্টেন্সটি তৈরি করা হয়েছে। তাহলে আমি যখন বাজারে যাচ্ছিলাম, তাহলে হোয়েন, এবার সাবজেক্ট আই ওয়াজ, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। When I was going to market, subject auxiliary verb main verb, to market infinitive, I was going to market, তাহলে when I was going to market, যখন আমি বাজারে যাচ্ছিলাম, আমি দেখলাম, I
স, সাবজেক্ট তারপর ভার্ব, সাবজেক্ট ভার্ব। আই স, আমি দেখলাম, কি দেখলাম, যে রাহুল এবং রাতুল রাস্তার ধারে ঝগড়া করছে। তাহলে দ্যাট রাহুল অ্যান্ড রাতুল ওয়ার, দুজন রয়েছে, রাহুল অ্যান্ড রাতুল ওয়ার কোয়ারেলিং, ভার্ব কোয়ারেলিং, ঝগড়া করছিল, কোয়ারেলিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রাহুল অ্যান্ড রাতুল ওয়ার কোয়ারেলিং বিসাইড দ্য রোড। তাহলে হোয়েন আই ওয়াজ গোয়িং টু মার্কেট, যখন আমি বাজারে যাচ্ছিলাম, আই স, আমি দেখলাম, দ্যাট, যে রাহুল অ্যান্ড রাতুল ওয়ার কোয়ারেলিং, রাহুল এবং রাতুল ঝগড়া করছিল, বিসাইড দ্য রোড, রাস্তার ধারে। তো এই ধরনের আরও একটি সেন্টেন্স আমরা দেখছি। দেখো, আকাশ আমাকে একটি উপন্যাসের বই দিয়েছিল, যেটি আমি 7 দিনের মধ্যে শেষ করেছিলাম এবং তাকে ফেরত দিয়েছিলাম। অনেকটা বড় সেন্টেন্স। এবার আমরা সেন্টেন্সের পার্টগুলো দেখে নিচ্ছি। আকাশ আমাকে একটি উপন্যাসের বই দিয়েছিল, তাহলে এটা একটা পার্ট। যেটি আমি 7 দিনের মধ্যে শেষ করেছিলাম, এটি একটি পার্ট। এবং তাকে ফেরত দিয়েছিলাম, এটি একটা পার্ট। অর্থাৎ 3টি পার্ট রয়েছে এবং সবগুলো পার্টই কিন্তু এই সূত্র ইউজ করে আমরা করব। তো প্রথমত, আকাশ আমাকে একটি উপন্যাসের বই দিয়েছিল, সাবজেক্টকে আকাশ, তাহলে আমরা লিখছি আকাশ। এবার দিয়েছিল, গেভ, কাকে দিয়েছিল, আমাকে, মি। এবার কি দিয়েছিল, উপন্যাসের বই, তাহলে আকাশ গেভ মি এ বুক অফ নোভেল, একটি উপন্যাসের বই দিয়েছিল। এক্ষেত্রে দেখো, এখানে দুটো অবজেক্ট রয়েছে, মি এবং এ বুক অফ নোভেল। আমাকে কি দিয়েছিল, একটি উপন্যাসের বই। এক্ষেত্রে দুটো অবজেক্ট রয়েছে, তাহলে আকাশ, আকাশ হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, মি এবং এ বুক অফ নোভেল, এখানে দুটো অবজেক্ট রয়েছে। তাহলে আকাশ গেভ মি এ বুক অফ নোভেল হুইচ, যেটি, হুইচ, যেটি, যেটি আমি 7 দিনের মধ্যে শেষ করেছিলাম, তাহলে হুইচ আই কমপ্লিটেড, হুইচ আই কমপ্লিটেড উইদিন, মধ্যে 7 ডেজ, যেটি আমি 7 দিনের মধ্যে শেষ করেছিলাম এবং কনজাংশন দিয়ে যুক্ত হচ্ছে, এবং তাকে ফেরত দিয়েছিলাম। অ্যান্ড আই, তাকে ফেরত দিয়েছিলাম মানে আমি তাকে ফেরত দিয়েছিলাম, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, অ্যান্ড আই রিটার্নড, অ্যান্ড আই রিটার্নড হিম, এবং আমি তাকে ফেরত দিয়েছিলাম। তাহলে আকাশ গেভ মি এ বুক অফ নোভেল, আকাশ আমাকে একটি উপন্যাসের বই দিয়েছিল, হুইচ আই কমপ্লিটেড উইদিন 7 ডেজ, যেটি আমি 7 দিনের মধ্যে শেষ করেছিলাম, অ্যান্ড আই রিটার্নড হিম, এবং আমি তাকে ফেরত দিয়েছিলাম। তাহলে বোঝা গেল। এবার আমরা দেখব সেম সূত্র ইউজ করে আমরা অক্সিলারি ভার্বকে কিভাবে মেইন ভার্ব হিসেবে ইউজ করে আমরা সেন্টেন্স গঠন করি। দেখো, সে একজন ডাক্তার, এই কথাটির মানে কি? সে একজন ডাক্তার, অর্থাৎ সে হয় একজন ডাক্তার। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব এখানে ইজ, হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার। এখানে ইজ কিন্তু মেন ভার্বের কাজ করেছে, এখানে ইজের মানে হচ্ছে হয়। সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। এখানে আলাদা করে কোনো মেন ভার্ব নেই, এখানে ইজ এই অক্সিলারি ভার্বটাই মেন ভার্বের কাজ করেছে। সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। অর্থাৎ যখন সে নিজে আছে এরূপ বোঝায় বা নিজে হয় এরূপ বোঝায়, তখন ইজ, অ্যাম, আর এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার হবে। পরের সেন্টেন্স, আমার একটি কুকুর আছে, কারোর কোনো কিছু আছে, কারোর অধিকারে কিছু আছে এরূপ যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড হয়। এই সেন্টেন্সটা রয়েছে আমার একটি কুকুর আছে, তাহলে আমরা লিখব আই হ্যাভ এ
ডগ, আমার একটি কুকুর আছে। যদি বলা হতো আমার একটি কুকুর ছিল, তখন আমরা লিখতাম আই হ্যাড এ ডগ। কারোর অধিকারে কোনো কিছু আছে এরূপ বোঝালে হ্যাভ অথবা হ্যাজ, কারোর অধিকারে কোনো কিছু ছিল এরূপ বোঝালে হ্যাড হয়। পরের সেন্টেন্স, তারা ধনী ছিল, তারা নিজেরা ধনী ছিল, তাহলে দে ওয়ার, এই ওয়ারটাই মেন ভার্বের কাজ করছে, তারা ছিল রিচ, তারা ধনী ছিল, তারা নিজেরাই ছিল। সাবজেক্ট, সূত্র অনুযায়ী সাবজেক্ট বসে এবং তারপরে ভার্ব ইউজ হয়েছে। পরের সেন্টেন্স, তাদের একটি গাড়ি ছিল, তাদের ছিল, তাহলে দে হ্যাড এ কার, দে হ্যাড এ কার, তাদের ছিল একটি গাড়ি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দে হ্যাড এ কার। পরের সেন্টেন্স, তুমি অসুস্থ, অর্থাৎ তুমি হও অসুস্থ, তাহলে ইউ আর, তুমি হও সিক, তুমি হও অসুস্থ, ইউ আর সিক, তুমি হও অসুস্থ। সাবজেক্ট, তারপর ভার্ব, তাহলে তুমি হও অসুস্থ, ইউ আর সিক। তাহলে বোঝা গেল। এবার আমরা কিছু সেন্টেন্স করব যেখানে স্পেসিফিক কোনো সাবজেক্ট নেই, আমরা সাবজেক্ট হিসেবে ইট এবং দেয়ার ইউজ করব। তাহলে তাদের বাড়িতে অনেক আম গাছ আছে, তাদের বাড়িতে আছে। কারোর কোনো কিছু আছে বোঝালে হ্যাজ বা হ্যাভ হয়। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। যদি কেউ নিজে আছে বোঝায় তাহলে ইজ, অ্যাম, আর হয়। যেমন আমি ভালো আছি, আই অ্যাম ওয়েল, সে ভালো আছে, হি ইজ ওয়েল, সে হয় ডাক্তার, হি ইজ এ ডক্টর, তারা হয় খেলোয়াড়, দে আর প্লেয়ার্স। তাহলে তারা নিজেরা আছে। কিন্তু যদি এমন বোঝায় যে তাদের বাড়িতে অনেক আম গাছ আছে, অর্থাৎ তাদের বাড়িতে আছে, আমি এর আগেও বলেছি যে কোথাও কোনো জিনিস আছে যদি এরূপ বোঝায় তাহলে আমাদের সাবজেক্ট করে নিয়ে আসতে হয় দেয়ারকে। তাহলে তাদের বাড়িতে আছে, তাহলে এটা যখন আমরা করব তখন আমরা সাবজেক্ট করে নিয়ে আসব দেয়ারকে। দেয়ার, সাবজেক্ট হলো দেয়ার। এবার আমরা ভার্ব ইউজ করব। দেয়ারের সঙ্গে এখানে বলেছে অনেক আম গাছ, তাই আমরা এখানে আর লিখব। দেয়ার আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ, দেয়ার আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ, দেয়ার আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ। সেখানে অনেক আম গাছ আছে, সেখানেটা কোথায়? তাদের বাড়িতে, তাহলে ইন দেয়ার হাউস। দেয়ার আর ম্যানি ম্যাঙ্গো ট্রিজ ইন দেয়ার হাউস। কোথাও কোনো কিছু আছে যদি এমনটা বোঝায় তাহলে দেয়ার ইজ, অথবা প্লুরাল নাম্বার হলে দেয়ার আর ব্যবহৃত হয়। পরের সেন্টেন্সটা দেখছি আমরা, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে। এই রকম আবহাওয়াযুক্ত সেন্টেন্স যদি থাকে, যেমন এখন বৃষ্টি হচ্ছে, কাল খুব ঠান্ডা ছিল, আজ খুব গরম, যদি এমনটা বোঝায় তাহলে আমাদের সাবজেক্ট করে নিয়ে আসতে হয় ইটকে। ইট, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, এখন। ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন আমরা দেখব তখন আমরা সাবজেক্ট করে নিয়ে আসব ইটকে। এবার পরের সেন্টেন্স, আমাদের পুকুরে কোনো মাছ নেই। এখানে ছিল আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে, এখানে আমাদের পুকুরে কোনো মাছ নেই। এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে একই রকমভাবে আমরা করব, দেয়ার ইজ নো ফিশ, দেয়ার ইজ নো ফিশ, কোনো মাছ নেই। দেয়ার ইজ নো ফিশ কোথায়? ইন আওয়ার পন্ড, আমাদের পুকুরে। তাহলে আমাদের পুকুরে কোনো মাছ নেই, দেয়ার ইজ নো ফিশ ইন আওয়ার পন্ড। পরের সেন্টেন্সটা, কাল খুব ঠান্ডা ছিল,
কাল খুব ঠান্ডা ছিল। ঠিক এই সেন্টেন্সটার মতোই, এখন বৃষ্টি হচ্ছে, এখানে কাল খুব ঠান্ডা ছিল। তাহলে একই রকমভাবে আমরা করব, ইট ওয়াজ ভেরি কোল্ড, এবার কাল ইয়েস্টারডে। ইট ওয়াজ ভেরি কোল্ড ইয়েস্টারডে, কাল খুব ঠান্ডা ছিল। তাহলে এই ধরনের সেন্টেন্স কোথাও কোনো কিছু আছে যদি এরূপ বোঝায় তাহলে আমরা দেয়ার ব্যবহার করব, এবং আবহাওয়াযুক্ত সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে যখন আমরা ইংরেজিতে লিখব তখন আমরা ইটকে সাবজেক্ট করে নিয়ে আসব। যেমন এখন শীতকাল, ইট ইজ উইন্টার নাও। কাল মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, তাহলে ইট ওয়াজ রেইনিং, তাহলে ইটকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসি। তাহলে আশা করছি এই সূত্র দিয়ে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সূত্র অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সের সূত্র দিয়ে তোমরা যে কোনো ধরনের সেন্টেন্স গঠন করতে পারবে। এই ধরনের সেন্টেন্স দিয়েই আমরা প্রায় 80%-এরও বেশি কথা বলে থাকি। শুধু কি প্রয়োজন? শুধু প্রয়োজন প্র্যাকটিস। তোমরা বাড়িতে নিজেদের মতো সেন্টেন্স তৈরি করে এই ধরনের সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে তোমরা যে কোনো ধরনের সেন্টেন্স খুব সহজেই গঠন করতে পারবে। এবার আমরা প্রশ্ন করা শিখব। আমাদের 80% বাক্য তৈরি কিন্তু শেখা হয়ে গেল। এবার আমরা শিখব প্রশ্ন করা, কিভাবে বিভিন্নভাবে আমরা সূত্র ইউজ করে প্রশ্ন করতে পারি। দেখো, প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আমাদের 3টি সূত্রের প্রয়োজন। প্রথমত, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের যে সেন্টেন্সগুলো হয়, অর্থাৎ যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সেন্টেন্সযুক্ত সেন্টেন্সকে আমরা যখন প্রশ্নবোধক বাক্যে পরিবর্তিত করব তখন আমরা শুরুতে ডু ভার্ব বসাবো। ডু ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ব্যবহার করব। তো প্রথমে আমরা এই সূত্রটি দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করছি। দেখো, বলেছে সে কি ফুটবল খেলে। এটা কোন টেন্সে রয়েছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। সে কি ফুটবল খেলে। এবার আমরা যদি এই সেন্টেন্সটাকে বলি সে ফুটবল খেলে, তাহলে হি প্লেস, অর্থাৎ ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হচ্ছে। যদি ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে আমরা ডাজ লিখব। তাহলে ডাজ হি প্লে ফুটবল। দেখো সূত্রটা কিভাবে মেনটেন হচ্ছে। ডু ভার্ব ইউজ হয়েছে, এখানে ডু ভার্ব ইউজ হয়েছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে তাই আমরা ডাজ লিখেছি। তাহলে ডাজ, তারপর সাবজেক্ট ইউজ হলো, তারপর ভার্ব প্লে। এবার এক্সট্রা পার্ট, যদি অবজেক্ট থাকে অবজেক্ট লিখবো, অবজেক্ট না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে সেটা লিখবো, যদি কিছুই না থাকে তাহলে কিছুই লিখবো না। তাহলে সে কি ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল। একদম ক্লিয়ার। পরের সেন্টেন্স বলেছে তারা কি স্কুলে গিয়েছিল। পাস্ট টেন্স, তারা কি স্কুলে গিয়েছিল। এবার তারা স্কুলে গিয়েছিল, দে ওয়েন্ট টু স্কুল। এবার তারা কি স্কুলে গিয়েছিল, ওয়েন্ট রয়েছে পাস্ট টেন্স, তাহলে আমরা ডু ভার্ব ইউজ করব। কিন্তু যেহেতু পাস্ট টেন্স রয়েছে আমরা ডু ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ডিড ইউজ করব। তাহলে তারা কি স্কুলে গিয়েছিল, ডিড দে। এবার ভার্বের ফার্স্ট ফর্ম চলে আসবে, ডিড দে গো টু স্কুল। ডিড দে গো টু স্কুল, ডিড। এবার ডু ভার্ব ইউজ হয়েছে, তারপর সাবজেক্ট ইউজ হলো, তারপর ভার্ব ইউজ হলো। এবার এক্সট্রা পার্ট বা পরের অংশটি। তাহলে তারা কি স্কুলে গিয়েছিল, ডিড দে গো টু স্কুল। তারা কি স্কুলে গিয়েছিল। পরের সেন্টেন্স, তুমি কি গান গাও। তুমি কি গান করো, তুমি কি গান গাও। তাহলে ডু ভার্ব ইউজ হলো, ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, ডু ইউ সিং। তুমি কি গান গাও, ডু ইউ সিং। ডু ভার্ব সাবজেক্ট ভার্ব, ডু ভার্ব সাবজেক্ট ভার্ব। একদম সূত্র মেনটেন হবে। যদি সেন্টেন্সে দেখা যায় সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের ব্যবহার হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা ডু ভার্ব ইউজ করব। শুরুতে ডু ভার্ব লিখব,
তারপর আমরা সাবজেক্ট লিখব, তারপর আমরা ভার্ব লিখব। ডু ভার্ব, সাবজেক্ট, ভার্ব। এবার আমরা ফর্ম নং 2 এ যাচ্ছি। 2 নম্বর সূত্র দেখো, তারা কি ঘুমাচ্ছিল? তারা কি ঘুমাচ্ছিল? যদি আমরা বলি তারা ঘুমাচ্ছিল, দে ওয়ার স্লিপিং। এবার তারা কি ঘুমাচ্ছিল, তাহলে ওয়ারটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম। ওয়ার দে স্লিপিং। অর্থাৎ যদি সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বটাকে আমাদের সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবে। সূত্রটার সঙ্গে মিলিয়ে নাও এবার। দেখো, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ইউজ হয়েছে, অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর ভার্ব হয়েছে। এবার ভার্বের যদি থার্ড ফর্ম হয়, থার্ড ফর্ম হবে। যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, তাহলে আইএনজি যুক্ত হবে। যেভাবে থাকবে ঠিক সেভাবে আমরা কিন্তু করব। পরের সেন্টেন্স, সে কি এখন বাজারে যাবে? তাহলে সে এখন বাজারে যাবে, এই সেন্টেন্সটিকে যদি আমরা করি, হি উইল গো টু মার্কেট নাও। তাহলে এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব কোনটা? উইল। তাহলে উইলটাকে আমরা শুরুতে নিয়ে আসব। তাহলে কি লিখব? উইল হি গো টু মার্কেট নাও। উইল হি গো টু মার্কেট নাও। তাহলে উইল অক্সিলিয়ারি ভার্ব ইউজ হয়েছে, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হি, ভার্ব হচ্ছে গো। বোঝা গেল? পরের সেন্টেন্স, আমি কি এখন টিভি দেখতে পারি? তাহলে আমি টিভি দেখতে পারি, আই ক্যান ওয়াচ টিভি। তাহলে ক্যানটাকে আমরা শুরুতে নিয়ে আসব। ক্যান আই ওয়াচ টিভি নাও? আমি কি এখন টিভি দেখতে পারি? তাহলে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ক্যান, আই হচ্ছে সাবজেক্ট, ওয়াচ হচ্ছে ভার্ব। ক্যান আই ওয়াচ টিভি নাও? এখন ক্যান আই ওয়াচ টিভি নাও? আমি কি এখন টিভি দেখতে পারি? তাহলে খুব সহজভাবে, যদি এমনটা হয় যে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ইউজ হবে, তখন আমরা সেই সেন্টেন্সটিকে যখন প্রশ্নবোধক বাক্যে পরিবর্তিত করব, তখন আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব, তারপর আমরা সাবজেক্ট লিখব, তারপর আমরা ভার্ব লিখব। তাহলে বোঝা গেল? এবার আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে আমরা প্রশ্ন তৈরি করব। দেখো, এবার এই সেন্টেন্সগুলো লক্ষ্য করো। তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো? কোথায়, কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, ডাব্লিউএইচ ওয়ার্ড। তুমি কোন বইটি চাও? কোন বইটি, হুইচ বুক, কোন বইটি। সে কাঁদছে কেন? কেন, হোয়াই, ডাব্লিউএইচ ওয়ার্ড। ওরা কারা? ওরা কারা, কারা হু, কে বা কারা বোঝালে হু ব্যবহার করি। ওরা কারা, হু, ডাব্লিউএইচ ওয়ার্ড। এবার আমরা যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন করব, তখন আমরা এই সূত্রটা মেনটেন করব। প্রথমে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড লিখব, তারপর হয় ডু ভার্ব, না হলে অক্সিলিয়ারি ভার্ব, হয় ডু ভার্ব না হলে অক্সিলিয়ারি ভার্ব। এরপর আমরা সাবজেক্ট লিখব, তারপর আমরা ভার্ব লিখব। এবার আমরা সেন্টেন্সগুলো করছি। দেখো, তুমি কোথায় থাকো, অর্থাৎ তুমি কোথায় বাস করো। তাহলে তুমি কোথায় থাকো, এবার কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা লিখছি হোয়ার, হোয়ার। এবার তুমি কোথায় থাকো, হোয়ার। এবার ডু ভার্ব ইউজ হচ্ছে, হোয়ার ডু, এবার সাবজেক্ট, হোয়ার ডু ইউ, এবার ভার্ব লিভ। এবার আমরা সূত্রের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড হয়েছে, তারপর ডু ভার্ব ইউজ হয়েছে, তারপর সাবজেক্ট আমরা ইউ লিখেছি, তারপর ভার্ব লিভ। তাহলে তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। এরপর তুমি কোন বইটি চাও, কোন বইটি। তাহলে কোন বইটি, হুইচ বুক, হুইচ বুক, কোন বইটি। এটা কিন্তু একসঙ্গে, হুইচ বুক, কোন বইটি। তুমি কোন বইটি চাও, হুইচ বুক। এবার হুইচ বুক, এবার ডু ভার্ব, হুইচ বুক ডু, এবার হচ্ছে সাবজেক্ট, এবার ভার্ব ওয়ান্ট। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। পরের সেন্টেন্স, সে কাঁদছে কেন, সে কাঁদছে কেন। এবার সে কাঁদছে, হি ইজ ক্রাইং অথবা হি ইজ উইপিং। তাহলে সে কাঁদছে, হি ইজ উইপিং। এবার কেন, হোয়াই। তাহলে হোয়াই ইজ হি ক্রাইং।
তাহলে ডাব্লিউ ইজ ওয়ার্ড হোয়াই, এরপর অক্সিলিয়ারি ভার্ব হলো। আমরা এই দুটো সেন্টেন্স করেছিলাম ডু ভার্ব ইউজ করে, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ইউজ হলো। হোয়াই ইজ হি ক্রাইং, হোয়াই ইজ হি ক্রাইং, হোয়াই ইজ হি ক্রাইং, সে কাঁদছে কেন। পরের সেন্টেন্স ওরা কারা, ওরা কারা, সে কে, হু ইজ হি, ওরা কারা, হু আর দে। তাহলে ডাব্লিউ ইজ ওয়ার্ড হু, অক্সিলারি ভার্ব আর, এবার দে সাবজেক্ট হলো, হু আর দে, তারা হয় কারা, এই আরটা কিন্তু মেন ভার্বের কাজ করেছে। ডাব্লিউ ইজ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর দে, এখানে আর ভার্বের দরকার নেই। ওরা কারা, হু আর দে। এবার আমরা যদি বলি সে কেন কাজটি করেছিল, তাহলে সে কাজটি করেছিল হি ডিড দ্য ওয়ার্ক। সে কেন কাজটি করেছিল, হোয়াই ডিড হি ডু দ্য ওয়ার্ক। যদি আমি বলি সে কেন এখানে এসেছে, তাহলে সে এখানে এসেছে হি হ্যাজ কাম হিয়ার। সে কেন এখানে এসেছে, হোয়াই হ্যাজ হি কাম হিয়ার। তো এইভাবে যে কোনো ধরনের সেন্টেন্স আমরা ডাব্লিউ ইজ ওয়ার্ড ইউজ করে কিন্তু করতে পারি। এবার আমরা আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য কিভাবে গঠন করে সেটা সূত্রের সাহায্যে দেখব। সেন্টেন্স গঠনে এই পার্টটি হচ্ছে সবচেয়ে সহজ পার্ট। আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য আমরা গঠন করব খুব সহজ একটা সূত্র ব্যবহার করে। সবার প্রথমেই আমরা ভার্ব লিখব, ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্টের দরকার নেই, কারণ এক্ষেত্রে সাবজেক্ট সবসময় ইউ হয়, ইউকে উদ্দেশ্য করে এই সেন্টেন্সগুলো বলা হয়। ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা কিছু সেন্টেন্স লিখছি। দেখো, এখন বাড়ি যাও, একটা আদেশ করা হচ্ছে, এখন বাড়ি যাও। হাত মুখ ধোও, আদেশ বোঝাচ্ছে হাত মুখ ধোও, হাত মুখ ধুতে বলছে। শিক্ষকদের মান্য করো, একটা উপদেশ দিচ্ছে, শিক্ষকদের মান্য করো। দয়া করে আমাকে একটা সুযোগ দিন, দয়া করে অনুরোধ করা হচ্ছে, দয়া করে আমাকে একটা সুযোগ দিন। তাহলে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাচ্ছে। এবার আমরা সেন্টেন্সগুলো করছি। এখন বাড়ি যাও, সূত্রটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে ভার্বকে যাও, তাহলে গো বাড়ি, গো হোম, গো হোম এখন নাও, গো হোম নাও। খুব সহজ সেন্টেন্স। ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট। হাত মুখ ধো, ধোয়া ইংরেজি ওয়াশ, ভার্ব অবজেক্ট ওয়াশ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফেস, ওয়াশ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফেস, হাত মুখ ধো। এবার শিক্ষকদের মান্য করো, মান্য করা ইংরেজি, মান্য করা ইংরেজি হচ্ছে ওবে। এখানে মান্য করো এটা হচ্ছে ভার্ব, তাহলে ওবে, ওবে ইয়োর টিচার্স, ইয়োর টিচার্স এটা হচ্ছে অবজেক্ট। ওবে ভার্ব, ইয়োর টিচার্স তোমার শিক্ষকদের, এটা হচ্ছে অবজেক্ট। ওবে ইয়োর টিচার্স। দয়া করে আমাকে একটি সুযোগ দিন। এবার যদি অনুরোধ বোঝায়, দয়া করে, অনুগ্রহ করে এই ধরনের এক্সপ্রেশন থাকে, তাহলে আমরা প্লিজ কথাটি ব্যবহার করব। প্লিজ, প্লিজ দয়া করে আমাকে একটা সুযোগ দিন। প্লিজ গিভ মি এ চান্স, প্লিজ গিভ মি এ চান্স, প্লিজ গিভ মি এ চান্স, দয়া করে আমাকে একটা সুযোগ দিন। এবার ভেতরে আসো, ভেতরে আসোর দ্বারা এটা একটা আদেশও বোঝাতে পারে, আবার কোনো একটা কমেন্ট। ভেতরে আসো, তাহলে ভেতরে আসো, তাহলে আসো কাম ইন, ভেতরে আসো কাম ইন। এই সেন্টেন্সগুলো যেগুলো আমি ইউজ করেছি সেগুলো কিন্তু আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তা আমরা প্রায় ইউজ করে থাকি। আমরা বলে থাকি ভেতরে আসো কাম ইন, প্লিজ আমাকে একটা সুযোগ দিন, দয়া করে আমাকে একটা সুযোগ দিন। এরপর দয়া করে কাল আসুন, এটা আমরা অনেক সময় বলে থাকি যে অনুগ্রহ করে কাল আসুন, দয়া করে কাল আসুন। তাহলে দয়া করে আমরা প্লিজ ব্যবহার করতে পারি অথবা কাইন্ডলি ব্যবহার করতে পারি। আমরা লিখতে পারি
প্লিজ, প্লিজ কাম, আসুন, কবে? কাম টুমোরো। প্লিজ কাম টুমোরো, প্লিজ কাম টুমোরো, দয়া করে কাল আসুন। এখানে কিন্তু শুধু ভার্বটাই মেন পয়েন্ট হিসেবে ইউজ হয়েছে, এখানে কিন্তু অবজেক্টও নেই। প্লিজ কাম, দয়া করে আসুন। প্লিজ কাম টুমোরো, দয়া করে কাল আসুন। আমরা অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স শুধু ভার্ব ইউজ করেও করে থাকি। যেমন বলি গো, যাও। আর্মি অফিসার তার সৈন্যদলদের কমেন্ট দেয়, ফায়ার, অর্থাৎ তোমরা ফায়ার করো। গো, যাও। হল্ট। তো এই ধরনের শুধু ভার্ব দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা যায়। তো এখন আমরা দেখব কিভাবে ইচ্ছা বা প্রার্থনা অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স কিভাবে সূত্রের সাহায্যে গঠন করে। দেখো, যে ধরনের বাক্য দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সেই ধরনের বাক্যকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স তৈরির গঠন প্রণালী খুব সহজ। আমরা মে বসাবো সেন্টেন্সের শুরুতে, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ আমরা প্রথম যে সূত্রটা শিখেছিলাম অ্যাসারেটিভ সেন্টেন্সের সূত্র, সেই অ্যাসারেটিভ সেন্টেন্সই ব্যবহার হবে। শুধু প্রথমে মে ব্যবহার হবে এবং এই সেন্টেন্সগুলো দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। যেমন দেখো, তুমি সুখী হও, এটা আমি একটা প্রার্থনা করছি বা আমি একটা ইচ্ছা প্রকাশ করছি। তুমি সুখী হও, তাহলে আমরা শুরুতে লিখলাম মে, সূত্র অনুযায়ী আমরা লিখলাম মে। এবার সাবজেক্ট ইউ, এবার হও, হওয়া হচ্ছে বি, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। একই রকমভাবে পরের সেন্টেন্স, ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে আমরা সূত্রের মে লিখছি, মে, এবার ভগবান, গড, এবার মঙ্গল করা, ভার্ব, ব্লেস, মে গড ব্লেস ইউ, অবজেক্ট ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। এবার পরের সেন্টেন্স, আমাদের দেশ উন্নতি করুক, একটা ইচ্ছা, একটা প্রার্থনা, আমাদের দেশ উন্নতি করুক। তাহলে মে, এবার আমাদের দেশ, আওয়ার কান্ট্রি, মে আওয়ার কান্ট্রি প্রসপার, উন্নতি লাভ করুক, প্রসপার, মে আওয়ার কান্ট্রি প্রসপার, আমাদের দেশ উন্নতি লাভ করুক, আমাদের দেশ উন্নতি করুক, মে আওয়ার কান্ট্রি প্রসপার। তাহলে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনাবোধক বাক্যের গঠন আমরা শিখলাম। এই ধরনের বাক্য আমরা কিন্তু গঠন করতে পারবো। এবার আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য আমরা কিভাবে সূত্রের সাহায্যে গঠন করি। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা সাডেন কোনো এক্সপ্রেশন প্রকাশ করে, যেমন কোনো আনন্দ, দুঃখ, বেদনা, এই ধরনের এক্সপ্রেশন আমরা হঠাৎ করে যখন প্রকাশ করি তখন সেটা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন কি আনন্দ, আমরা খেলায় জিতেছি, বাহ বাহ দারুণ কাজ করেছো, দারুণ কাজ করেছো, অথবা কি সুন্দর দৃশ্য। তো এই ধরনের সেন্টেন্স আমরা যখন গঠন করব তখন আমরা এক্সক্লামেশন ওয়ার্ড ব্যবহার করব সেন্টেন্সের শুরুতে, তারপর অ্যাসারেটিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার এক্সক্লামেশন ওয়ার্ড কোনগুলো? এলাস, ওহ, ব্র্যাভো, ফাই, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে এক্সক্লামেশন ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো শুরুতে ব্যবহার করব, তারপর আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের সূত্রটা লিখব, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্সটা করছি, কি আনন্দ, আমরা খেলায় জিতেছি। তাহলে কি আনন্দ, হুররে, আমরা হুররে খুব বলে থাকি, হুররে, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা খেলায় জিতেছি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। অ্যাসারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এবার এক্সক্লামেশন ওয়ার্ড হুররে ইউজ করেছি আমরা, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। পরের সেন্টেন্স,
বাহ, দারুণ কাজ করেছো। তাহলে বাহ আমরা শাবাশি দিচ্ছি, আমরা লিখব ব্র্যাভো। ব্র্যাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। তোমরা দারুণ কাজ করেছো বা তুমি দারুণ কাজ করেছো, বাহ দারুণ কাজ করেছো। ব্র্যাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। এটা অ্যাসারেটিভ সেন্টেন্স ইউজ হয়েছে এবং শুরুতে এক্সক্লামেশন ওয়ার্ড বসেছে। পরের সেন্টেন্স, কি সুন্দর দৃশ্য। এবার এই সেন্টেন্সটা কিন্তু এই সূত্রটা মেনটেন করবে না। কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা যখন গঠন করব তখন আমরা হোয়াট বা হাউ দিয়ে শুরু করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করব। যেমন কি সুন্দর দৃশ্য। এবার সুন্দর দৃশ্য মানে বিউটিফুল সিন। কি সুন্দর দৃশ্য, হোয়াট এ বিউটিফুল সিন। আমরা হোয়াট দিয়ে শুরু করছি, কি সুন্দর দৃশ্য, হোয়াট এ বিউটিফুল সিন। হোয়াট এ বিউটিফুল সিন। আমরা কতই না সুখী। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে করব? হাউ হ্যাপি উই আর। আমরা কতই না সুখী, হাউ হ্যাপি উই আর। কি মজার ঘটনা, হোয়াট এ ফানি ইনসিডেন্ট। কি মজার ঘটনা, হোয়াট এ ফানি ইনসিডেন্ট। তাহলে আশা করছি আজকের ক্লাসটা সম্পূর্ণ বোঝা গেছে। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি যে কোনো ধরনের সেন্টেন্স, যে কথাগুলো আমরা বলে থাকি, যে সেন্টেন্সগুলো আমরা আমাদের লেখার ক্ষেত্রে ইউজ করে থাকি, এই সমস্ত ধরনের সেন্টেন্স তোমরা খুব সহজেই গঠন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।